ভাগোয়া লাভটা কি, এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে প্রথমে তিনটা শব্দের অর্থ জানতে হবে। ভাগোয়া কি, লাভ কি এবং ট্র্যাপ কি। লাভ এবং ট্র্যাপ শব্দ দুটির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু ভাগোয়া শব্দের সাথে আমরা বিশেষ করে বাংলাদেশের মুসলিম ভাই ও বোনেরা একদমই বলা যায় অপরিচিত, একদমই অপরিচিত। ভাগোয়া শব্দটা কি? ভাগোয়া শব্দের অর্থ হচ্ছে গেরুয়া। আপনারা অনেকেই শুনে থাকবেন ইদানিং হিন্দুত্ববাদ আগ্রাসন গুলো আমাদের সামনে স্পষ্ট হওয়ার পর থেকে বিশেষ করে এই গেরুয়া শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি গেরুয়া পতাকার মাধ্যমে। তাদের যে বিভিন্ন সভা সমাবেশে গেরুয়া পতাকা উত্তোলন করে এবং গেরুয়া পতাকা উড়িয়ে থাকে, আহ সেটার মাধ্যমে আমরা গেরুয়া শব্দটার সাথে পরিচিত হয়েছি। তো ভাগুয়া শব্দটার অর্থ হচ্ছে গেরুয়া। এই গেরুয়া রং বা জাফরান বা স্যাফরন রং যেটা আমরা চিনি, এটা দিয়ে আসলে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় মূলত উগ্র হিন্দুত্ববাদীদেরকে। এটা উগ্র হিন্দুত্ববাদীদের একটা প্রতীক আপনি বলতে পারেন। তো এই গেরুয়া বা ভাগোয়া লাভ ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদটা হচ্ছে মূলত এমন একটা ফাঁদ, যেই ফাঁদের মাধ্যমে মুসলিম নারীদেরকে এই গেরুয়া প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদেরকে ধর্মান্তরিত করার অপচেষ্টা চালায় উগ্র হিন্দুত্ববাদীরা। এবং হচ্ছে তাদেরকে অনেক সময় ধর্মান্তরিত করার চেষ্টা করে, অনেক সময় ভারতে পাচার করে দেয়, আবার অনেক সময় যদি সেটা সম্ভব না হয়, ধর্মান্তরিত করাও সম্ভব হলো না, ভারতে পাচার করাও সম্ভব হলো না, সেই ক্ষেত্রে তারা বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ভোগ করার চেষ্টা করে এবং আহ, মুসলিম নারীদেরকে প্রেগনেন্ট করে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই কনস্পাইরেসি গুলো কিন্তু আপনাদের সামনে আমি মনে করি এটা আপনাদের কাছে খুবই স্পষ্ট। কারণ অলরেডি সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু এই কনস্পাইরেসি গুলো নিয়ে একটা খুব দীর্ঘ একটা ডকুমেন্টারি বলেন বা রিপোর্ট বলেন, উনি অলরেডি পাবলিশ করেছেন এবং সেটা খুবই ভাইরাল হয়েছে। ওই রিপোর্টটা দেখে আপনারা মোটামুটি ধারণা পেয়ে গেছেন যে তারা কি ধরনের মুসলিম মেয়েদেরকে টার্গেট করে ঠিক কি ধরনের ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ভাগুয়া ট্র্যাপ বা গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলিম নারীদেরকে টার্গেট করে ধর্মান্তরিত করা, মুসলিম নারীদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা, ভারতে পাচার করা, বা তাদেরকে প্রেগনেন্ট করে দিয়ে পালিয়ে যাওয়া, তাদেরকে ব্ল্যাকমেইল করে দিনের পর দিন ভোগ করা। শুধু একাই ভোগ করে না, তারা ফ্রেন্ডদেরকে নিয়ে পর্যন্ত ভোগ করে, গণধর্ষণ করে। শুধু একটা মেয়েকে টার্গেট করে না, এমনও আমাদের কাছে কেস এসেছে। আমি তো দীর্ঘদিন যাবত এই ধরনের কেসগুলো নিয়ে কাজ করছি। আমার কাছে বর্তমানে এমন একটা কেস রয়েছে, যেই কেসে একটা হিন্দু ছেলে, সে তার ধর্মীয় পরিচয় গোপন রেখে, হিন্দু ধর্ম পরিচয় গোপন রেখে মুসলিম পরিচয় দিয়ে প্রায় অর্ধ শতাধিক মেয়েকে সে এই ট্র্যাপে ফেলে। এবং ট্র্যাপে ফেলার পর তাদেরকে ভোগ করার পর সেগুলো গোপন ক্যামেরায় রেকর্ড করে, রেকর্ড করার পর তাদেরকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন ভোগ করে অর্ধ শতাধিক মেয়ে। তার মধ্যে আমি বলতে চাই, তার মধ্যে অলরেডি 5 জন ভিকটিম আমাদের সাথে যুক্ত রয়েছে এবং আমাদের সাথে আহ, ওনাদের যোগাযোগ আছে। এবং ওই 5 জন ভিকটিমের মধ্যে 3 জন ভিকটিম আমাদেরকে ভিডিও স্টেটমেন্ট দিয়েছে, যেগুলো আমরা এখনো পাবলিশ করিনি, কারণ কেসটা এখনো সলভ হয়নি। কেসটা যখনই সলভ হবে আমরা সেগুলো পাবলিশ করব, ভিডিও স্টেটমেন্ট গুলো পাবলিশ করব এবং আমাদের হাতে সকল প্রমাণ রয়েছে, প্রমাণগুলো সহকারে আমরা পাবলিশ করব ইনশাল্লাহ। তো এটা শুধু একটা কেসের উদাহরণ দিলাম। এরকম প্রতিদিন আমাদের কাছে অসংখ্য কেস আসছে, প্রতিদিন কেস আসছে, প্রতিদিন। আপনি বলতে পারেন প্রতিদিন প্রতিদিন আমাদের কাছে মিনিমাম 4 থেকে 5টা কেস আসে, মিনিমাম, সর্বনিম্ন বলছি। তাহলে চিন্তা করতে পারেন যে আসলে আজ থেকে 1.5 বছর আগে আমি কাজ শুরু করি। 1.5 বছর, প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে আমি কাজ করছি। 1.5 বছর আগে যখন আমি এই সমস্যাটা নিয়ে, ইস্যুটা নিয়ে আহ কাজ শুরু করেছিলাম, তখন কিন্তু আমি যখন নতুন প্ল্যাটফর্মে আসি, একদম জিরো থেকে শুরু করা, ওই ওই সময়টাতে কিন্তু এই ভাগুয়া লাভের ইস্যুটা নিয়ে এত কথাবার্তা হতো না। ইভেন ইভেন একটা বিষয় বলে রাখি, যে এই ভাগুয়া লাভ ট্র্যাপকে বৈধতা দেওয়ার জন্য, এই ভাগুয়া লাভ ট্র্যাপের আগে কিন্তু গ্রহিন্দুত্ববাদীরা লাভ জিহাদ নামে একটা কনস্পাইরেসি থিওরি নিয়ে অনেক প্রচার প্রসার করে। এবং এই লাভ জিহাদ নিয়ে আসলে কি কি হচ্ছে ভারতের মধ্যে, আশা করি আপনারা অবগত আছেন। যদি না থাকেন আমি পরবর্তীতে অবগত করে দিচ্ছি আপনাদেরকে, লাইভের মাধ্যমে কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আগে আসি মূল কথায়। তো এই লাভ জিহাদ জিনিসটা কিন্তু খুবই খুবই পরিচিত হয়ে যায়, কিন্তু ভাগওয়াল আপডেটটা ওই তুলনায় তেমন একটা পরিচিত ছিল না 1.5 বছর আগে। আমি 1.5 বছর আগের কথা বলছি।
তেমন একটা পরিচিত ছিল না। যখন আমি নতুন এগুলো নিয়ে কাজ শুরু করি, তখন ইভেন আমাদের মুসলিম ভাইদের মধ্যেই কিছু ভাই এমনটা পাবলিশ করে, ফেসবুকে পোস্ট করে থাকে যে আহ, লাভ জিহাদ হচ্ছে আসলে বাস্তবতা, আর যেখানে ভাগোয়া লাভটার জিনিসটা হচ্ছে মূলত কিছু মানুষের বানানো কিছু ষড়যন্ত্রমূলক কাজকর্ম। হ্যাঁ, মানে তারা তারা বলতে চাচ্ছে এরকমটা যে আম, ভাগোয়া লাভটা হচ্ছে বানানো একটা কনসেপ্ট, বানোয়াট একটা কনসেপ্ট। আর আহ, অপরদিকে লাভ জিহাদ হচ্ছে সম্পূর্ণ একটা বাস্তব একটা ইস্যু, বাস্তব ইস্যু যেটা ঘটছে। কিন্তু বর্তমানে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভাগুয়া লাভটা হচ্ছে আসলে রিয়েলিটি, যেখানে লাভ জিহাদ হচ্ছে শুধুমাত্র একটা কনস্পাইরেসি থিওরি, আর কোনো কিছু না, শুধুমাত্র একটা কনস্পাইরেসি থিওরি। এগুলো আমি প্রমাণ করে দিব ইনশাল্লাহ, এবং প্রতিনিয়ত আমি প্রমাণ করে যাচ্ছি, এবং ভবিষ্যতেও আরো অসংখ্য অসংখ্য প্রমাণ আসবে। আপনারা অলরেডি আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেগুলোতে গেলে একদম প্রমাণ সহকারে প্রত্যেকটা পোস্ট তুলে ধরা হয়, প্রমাণ সহকারে সবগুলো আমাদের তাদের যে কুকীর্তিগুলো রয়েছে, তাদের যে অপকর্মগুলো রয়েছে, সেগুলো প্রমাণ সহকারে তুলে ধরা হয়। তো সেই জায়গায় আসলে অবিশ্বাস করার কিছুই নেই। এখন বিষয়টা হচ্ছে, যারা প্রথম দিকে ওই ১.৫ বছর আগে যারা বলতো লাভ জিহাদ হচ্ছে বাস্তবতা, লাভ জিহাদ হচ্ছে ফ্যাক্ট, যেখানে ভাগোয়া লাভটা হচ্ছে বানোয়াট একটা কনসেপ্ট, সেই সেই ভাইয়েরা কিন্তু এখন আর কিছু বলার সুযোগ পাচ্ছে না। সে ভাইদের মুখ এখন বন্ধ হয়ে গেছে, একদম চিরতরে বন্ধ হয়ে গেছে। তারা কখনো বলতে পারবে না যে লাভ জিহাদ ফ্যাক্ট, লাভ জিহাদ রিয়েলিটি, যেখানে ভাগোয়া লাভ ট্রেপ হচ্ছে শুধুমাত্র একটা আহ বানোয়াট একটা কনসেপ্ট। এটা কখনোই আর বলতে পারবে না। এবং জনাব, এমন আমি সাহস। আমি একটু সম্পূরক একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেটা আপনার আলোচনায় একটা কেস অবশ্যই। সম্পর্কে আপনি বলেছেন প্রায় অর্ধ শতাধিক নারীর সঙ্গে সে এই কাজগুলো করেছে। আপনাদের কাছে যখন জি। কেসগুলো আসে, যারা ভিকটিম তাদেরকে আপনারা উপকার করেন, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আসলে আইনি কোনো ব্যবস্থা নেন কিনা, বা যার বিরুদ্ধে অভিযোগ এই মুহূর্তে এসেছে কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এই বিষয়টি জি, নিয়ে? এখানে আসলে এই ভাগোয়া লাভ ট্রিপ ইস্যু নিয়ে কাজ করতে গিয়ে আমরা ভিকটিমদের বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের সমস্যাগুলো মধ্যে যেমন ধরেন ব্ল্যাকমেইলের কেস আসছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে মুসলিম পরিচয় দিয়ে, ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম পরিচয়ে মুসলিম মেয়েদের সাথে প্রথমে রিলেশন করে, প্রথমে কিন্তু রিলেশন করে প্রথমেই তারা যেটা করে, তারা কথা বলা শুরু করে, যে কোনো একটা বাহানা নিয়ে কথা বলবে। কথা বলার পর আস্তে আস্তে সেটাকে খুব ভালো একটা ফ্রেন্ডশিপের দিকে নিয়ে যাবে, খুব ভালো একটা বন্ডিং তারা বিল্ড আপ করার চেষ্টা করে। এরপর যেটা করে, ওই ভালো বন্ডিংটা বিল্ড আপ করার পর তাকে বুঝায় যে আমার মনে তোমার জন্য একটা সফট কর্নার আছে, তাকে সম্মান দেখায়, তার ধর্মকে, তার হিজাবকে সম্মান দেখায়। এমনকি এমন ভাবে তাকে ট্রিট করে মেয়েটাকে, যে তার কাছে ওই মুহূর্তে মনে হয় যে এই বিষয়টা বলতে গিয়ে আসলে আমার আহ, খুব রিসেন্টলি প্রচার হয়েছে যে আরজে নীরব ভাইয়ের একটা এপিসোড খুব রিসেন্টলি প্রচার হয়েছে। ওখানে কিন্তু ভিকটিম নিজের মুখে বলছিল যে ওই হিন্দু ছেলেটা তাকে এমন ভাবে ট্রিট করে যে তার কাছে মনে হচ্ছে সে স্বর্গে আছে, এভাবে বলছে বোনটা। তার কাছে মনে হচ্ছে সে স্বর্গে আছে। মানে কতটা মানে কেয়ারিং, কতটা ভালোভাবে ট্রিট করলে একটা মেয়ে এসে তার কাছে সে এমনটা ফিল করে যে স্বর্গে আছে, তার থেকে ভালো মানুষ পৃথিবীতে আর হয় না। বুঝতে পেরেছেন? সো বন্ডিংটা এভাবেই বিল্ড আপ করে। তখন আপনি তাকে যতই দাওয়াত দেন, যতই তাকে ধর্মের কথা বলেন, কিচ্ছু শুনবে না, তার ব্রেইনে কিচ্ছু ঢুকবে না। সে টোটালি ব্রেইন ওয়াশড এবং টোটালি অ্যাডিক্টেড হয়ে যায়। তো তখন কিন্তু আসলে এই যে ভালো মন্দ পার্থক্য করবে, ওই বিবেক বিবেচনাটা তার মধ্যে কাজ করে না। কারণ তার কাছে ওই মুহূর্তে মনে হচ্ছে তার কাছ থেকে তার থেকে ভালো কেউ হতেই পারে না। হ্যাঁ, এমনকি এমনও কিছু ভিকটিম আছে যারা এই ধরনের ট্র্যাপে পড়েছে, তাদেরকে আমরা যখন বুঝাতে যাই, দাওয়াত দিতে যাই, তখন আমাদেরকে এমন বলে যে আমরা যখন প্রমাণগুলো তুলে ধরি, তখন এরকমটা বলে যে এগুলো তাদের কপালের দোষ, কপালের দোষ বলে তার সাথে হয়েছে, আমার সাথে হবে না, আমার সাথে হবে না। রাইট? কিন্তু এরপরে কিছুদিন পরেই দেখা যায় বাস্তবতা, এটা তার সাথে মূলত হয়েছেও সেটা। তাদের যেটাকে বলা হয় ব্রেন ওয়াশ। আগে ব্রেন ওয়াশটা ব্রেইন ওয়াশ। ঠিকভাবে করা হয়, তারপর ব্রেইন হচ্ছে ওয়াশের চেয়ে এখানে টার্গেটে ব্রেন বেশি ওয়াশ করে অ্যাডিকশনটা কাজ ট্র্যাপে করে। ফেলা। হ্যাঁ, ব্রেইন ওয়াশ তো করেই, ব্রেইন ওয়াশ করে এবং এমন ভাবে, ওই যে বললাম, এমন ভাবে ট্রিট করে
যে সে মেয়েটা ছেলেটার প্রতি টোটালি এডিক্টেড হয়ে যায়, এডিকশনটা বেশি কাজ করে। তো জি। এই যে ভাগোয়া লাভট্র্যাপ, এখানে আপনি যে প্রশ্নটা করলেন, বেসিক্যালি আমাদের কাছে তো বিভিন্ন ধরনের ভিকটিম আসে। তো যারা আসলে স্বেচ্ছায় কোনো একটা হিন্দু ছেলের সাথে রিলেশন আছে বা ফ্রেন্ডশিপ আছে, তাদেরকে তো আমরা দাওয়াত দিতে পারি, বুঝাতে পারি। তাদেরকে তো আমরা ফিরিয়ে আনাটা আমরা আহ, সর্বোচ্চ চেষ্টা করি। আমরা জাস্ট বেস্ট ট্রাই করতে পারি আমরা যতটুকু সম্ভব। কিন্তু তাকে একদম জোর করে নিয়ে আসা, ওখান থেকে বের করে নিয়ে আসা, এটা অনেক ক্ষেত্রে পসিবল হয় না। হ্যাঁ, অনেকে বিভিন্ন ধরনের আম, পদক্ষেপ নেয় যে তাকে কিছুটা একটু চাপের মুখে ফেলা যায় কিনা, বা তাকে ভালোভাবে বোঝানো যায় কিনা, কিন্তু আসলে পসিবল হয় না। আলটিমেটলি কিন্তু পসিবল হয় না, যে বেরিয়ে আসতে চায় না তাকে বের করে আনা যায় না। কিন্তু যারা অলরেডি প্রবলেমে পড়ে গেছে, যারা ট্র্যাপে পড়ে গেছে, এবং যারা এই ধরনের সমস্যায় ভুগছে, যেমন ব্ল্যাকমেইলের শিকার বেশিরভাগ, রিসেন্টলি এই গত লাস্ট এক সপ্তাহের মধ্যে আমাদের কাছে ব্ল্যাকমেইলের কেস এসেছে 50 থেকে 60টা। আপনি কি বলবেন? শুধু আমাদের সম্পর্কে যারা জানে তারা আমাদের কাছে অভিযোগ করছে, তারা আমাদের কাছে সমস্যাগুলো নিয়ে আসছে সমাধানের জন্য। কিন্তু যারা জানে না, আমাদের ব্যাপারে এখন অনেকেই জানে না। আমাদের পুরো প্ল্যাটফর্ম মিলে সর্বোচ্চ বলতে পারেন 10 লক্ষ মানুষ আমাদেরকে ফলো করছে, আমাদেরকে দেখছে। সরি, দেখছে না, আমাদের সাথে কানেক্টেড আছে 10 লক্ষ মানুষ। তার মধ্যে মনে করেন আপনি রেগুলারলি আমাদেরকে দেখছে 2 থেকে 3 লক্ষ মানুষ, সর্বোচ্চ 2 থেকে 3 লাখ মানুষ আমাদেরকে দেখছে। এই যে এত বড় একটা অ্যামাউন্ট, এখনো বিগ অ্যামাউন্ট এখনো আমাদেরকে চেনেই না, আমাদের সম্পর্কে জানেই না, ভাগল আপটপ ইস্যুটা চেনেই না, জানেই না, তারা কি করছে? তাদের মধ্যে তো আরো অনেকেই ট্র্যাপে পড়ছে, অনেকে পাচার হচ্ছে, অনেকে ধর্মান্তরিত হচ্ছে, অনেকে ব্ল্যাকমেলের শিকার হয়ে দিনের পর দিন আহ, আপনার এই যে সাফার করছে। এরপর হচ্ছে আপনার অনেকে সুইসাইডও করছে, সুইসাইডও অ্যাটেম্প্ট করে। আম, একজন বোন আছে, সে সেম ছেলে, মুসলিম পরিচয় দিয়ে, নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম পরিচয় দিয়ে, বোনটা হচ্ছে আপনার বগুড়ার, ছেলেটা হচ্ছে গোপালগঞ্জের, মুসলিম পরিচয় দিয়ে রিলেশন করার অনেকদিন পর ওই বোনটা জানতে পারে ছেলেটা আসলে হিন্দু, মুসলিম না। কিভাবে জানতে পারে? তার বোনের ছবি দেখে ফেলে, বোনের এবং বোন জামাইয়ের ছবি দেখে ফেলে কোথাও। তো তখন তাকে জিজ্ঞেস করে, এটা তো তোমার বোন, তো তোমার বোনের মাথায় সিঁদুর এবং হাতে শাখা পড়া কেন? তখন ছেলেটা আমতা আমতা করে স্বীকার করে, আমি আসলে তোমাকে কখনো জানাইনি। এভাবে বলছে যে তোমাকে কখনো জানাইনি, অথচ ছেলেটা মুসলিম সেজেছিল, মুসলিম সেজে রিলেশন করেছে। কিন্তু তখন ধরা পড়ার পর বলছে, আমি তোমাকে আসলে কখনো জানাইনি, আমি আসলে হিন্দু। তারপর যখন মেয়েটা রিলেশন থেকে বেরিয়ে আসতে চায়, তখন ছেলেটা দিনের পর দিন ব্ল্যাকমেল করে, যে তোমার সব এই যে আপনি তো বুঝতেই পারছেন, আমরা এখানে সবাই অ্যাডাল্ট, আমরা বুঝতে পারি যে একটা ছেলে এবং একটা মেয়ে যখন একটা হারাম সম্পর্কের মধ্যে থাকে, তখন তাদের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে আসে শয়তান। এটা আমরা সবাই জানি। এবং শয়তান আসা মানে তাদের সম্পর্কটা গভীর হবে, তাদের মধ্যে অনেক কিছু আদান প্রদান হবে। খুবই স্বাভাবিক বিষয়, এটা তো হচ্ছেই, এটা তো একদম কমন প্রবলেম। তো আদান প্রদান যখন হয়ে যায়, তখন মেয়েটা কিন্তু তার কাছে একদম ধরা। সে চাইলে যখন তখন মেয়েটাকে ব্ল্যাকমেল করতে পারে। সেম এখানেও সেটাই হলো। মেয়েটা জানতো ছেলেটা মুসলিম, পরবর্তীতে জানতে পারলো ছেলেটা আসলে হিন্দু, বেরিয়ে আসতে চাইলো। কিন্তু ওই ছেলেটা প্রাইভেট ছবি ভিডিও গুলো দিয়ে মেয়েটাকে ব্ল্যাকমেইল করছে, যে তুমি যদি আহ, আমার সাথে রিলেশন কন্টিনিউ না করো এবং আমাকে বিয়ে না করো, তাহলে প্রথমে এগুলো তোমার বাবার কাছে যাবে, তারপর তোমার ভাইয়ের কাছে যাবে, তারপর তোমাদের কলেজের গ্রুপে যাবে। চিন্তা করেন, মেয়েটা আমাদের কাছে এসে প্রতিদিন কান্নাকাটি করছে, তোমাদের গ্রুপে যাবে। তাহলে এখন তোমাকে কি করতে হবে? এর থেকে বাঁচতে হলে তোমাকে হিন্দু হতে হবে এবং আমাকে বিয়ে করতে হবে, আমি যেভাবে বলি সেভাবে করতে হবে। এটা শুধু একটা কেস, এরকম অসংখ্য এক্সাম্পল। তো এরকম যতগুলো কেস আছে, প্রায় জি। সবগুলো কেসের চিত্র কিন্তু সেম। তো এখন এখানে এই ধরনের কেসগুলো সলভ করতে গিয়ে আমরা বিশেষ করে যেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, যেমনটা বললেন যে আমরা তাদেরকে কিভাবে হেল্প করছি বা কিভাবে কেসগুলো সলভ করছি। দেখেন, এই যে কেসটার কথা বললাম, দুইটা কেসের কথা বললাম এক্সাম্পল হিসেবে। একটা কেসে প্রায় অর্ধশতাধিক মেয়েকে ব্ল্যাকমেইল করে, এইভাবে হচ্ছে আহ, আম, সম্পর্ক, নিজের পরিচয় গোপন রেখে, নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে
মুসলিম সেজে মেয়েটার সাথে রিলেশন করে, তারপর মেয়েগুলোকে ব্ল্যাকমেইল করে, প্রায় অর্ধ শতাধিক মেয়েকে, তার মধ্যে 3টা মেয়ে। এই যে অর্ধ শতাধিক মেয়ে বলছে, এটা কিন্তু ভিকটিমদেরই, যতজন ভিকটিম আমাদের সাথে যোগাযোগ করেছে, 5জন ভিকটিম, তাদের সবার মতামত যে অর্ধ শতাধিক মেয়েকে তারা সে হচ্ছে এভাবে ভোগ করে যাচ্ছে দিনের পর দিন। তো জি। আসলে আমাকে যে ইনফরমেশন গুলো দিয়েছে, সে নিজেও একজন ভিকটিম, সে নিজে ভিকটিম। সে এটা আসলে ভুক্তভোগী হওয়ার পর সে যখন জানতে পারলো যে ছেলেটা আসলে ওই ছেলেটা আবার হচ্ছে ড্রাগ ডিলার খুব সম্ভবত, তবে এটার প্রমাণ আমার কাছে নেই, সে ড্রাগ বিজনেস করে, এটা আমাকে ভিকটিম বলেছে। তবে আমার কাছে এটা প্রমাণ আছে যে সে ড্রাগ এডিক্টেড, নিয়মিত নেশাদ্রব্য সেবন করে। এটা আমার কাছে প্রমাণ আছে, মেয়েটা আমাকে প্রমাণ দিয়েছে। তো ওই মেয়েটা এইগুলো আসলে এই ধরনের ট্র্যাপে পড়ার পর ওই মেয়েটা হচ্ছে গিয়ে গিয়ে দেখতো যে কার সাথে ছেলেটা রিলেশন করছে বর্তমানে, যার সাথে রিলেশনে যেত তাকেই হচ্ছে মেয়েটা সবগুলো প্রমাণ দিয়ে ওখান থেকে বের করে আনতো। কিন্তু এভাবে সবার ক্ষেত্রে সম্ভব হয়নি, কারণ মেয়েটা ওই যে ভিকটিম যাকে টার্গেট করছে তার কাছে পৌঁছানোর আগেই ওই ভিকটিম অলরেডি ট্র্যাপে পড়ে গেছে। তার প্রাইভেট ছবি, ভিডিও বা রুম ডেট, নাউজুবিল্লাহ, যেগুলো যেগুলো হয় সব হয়ে গেছে। তো আসলে তখন তো আর বের করে আনা পসিবল হয় না, কারণ তখন তো অলরেডি মেয়েটা ওই মালাউনটার কাছে ধরা। তো এই ধরনের কেসগুলো যখন আমরা সলভ করতে যাই, তখন আসলে সবচেয়ে বড় প্রবলেম হয় প্রশাসনের যেই সিস্টেম, ওই সিস্টেমের মধ্যে গিয়ে। প্রথমত হচ্ছে আমরা এরকম অসংখ্যবার এই প্রবলেমটা ফেস করেছি যে থানায় গেলে পুলিশ মামলা নিতে চায় না। এই প্রবলেমটা আমরা অসংখ্যবার ফেস করেছি। ভিকটিম একটা ট্র্যাপে পড়েছে, সে থানায় যাবে মামলা করার জন্য, মামলা নিতে চায় না। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম, অনেক সময় পুলিশ কি করে, দায়িত্বশীল যে অফিসার থাকে বিভিন্ন ভাবে ডিমোটিভেট করে ভিকটিমকে, যে আপনি আসছেন মামলা করতে, কিন্তু এটা তো তদন্ত হবে, আপনার এলাকায় জানাজানি হবে, আপনার মান সম্মান নিয়ে টানাটানি হবে, এই সে এভাবে ডিমোটিভেট করে। তখন ভিকটিম মামলা করতে গিয়ে আবার ভয়ে মামলা না করে ফিরে আসে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে ভিকটিম যখন মামলা করতে যায় তখন বলে আসলে এটা থানায় মামলা নেওয়া পসিবল হবে না, আপনি কোর্টে যান। কোর্টে পাঠিয়ে দেয়। এবং কোর্টে গেলে এটা লং প্রসেস। যারা অ্যাডভোকেট আছেন তারা তো বুঝেন যে কোর্টের বিষয়গুলো কতটা লেন্দি প্রসেস হয়, অনেক লং প্রসেস। এবং এখানে দৌড়াদৌড়ি এবং হচ্ছে কষ্ট বেশি হয়। তো এই যে কোর্টে করুক মামলাটা, থানায় করুক, যেখানেই করুক মামলা, ভিকটিম মামলা করবে, এখানে ভিকটিমকে ডিমোটিভেট করা হবে কেন? মামলা নিতে অস্বীকার করবে কেন? মামলা নিতে চাইবে না কেন পুলিশ? এটা তো তাদের দায়িত্ব। তো এই যে মামলা নিচ্ছে না, এখন যদি পাবলিক বিক্ষুব্ধ হয়ে পাবলিক যদি মব জাস্টিসের দিকে যায়, তাহলে কি এই পাবলিক গুলোর বিরুদ্ধে গণহারে মামলা দিবে? তাহলে এখন এটা সলিউশনটা কোথায় বলেন? সলিউশনটা কোথায়? এই যে কিছুদিন আগে, রিসেন্টলি কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে শুধুমাত্র কালেমার পতাকা নিয়ে তারা কিছু একটা করেছে, কালেমা পতাকা উড়ানোর কারণে আহ, আপনার 3জন ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল, শুধুমাত্র কালেমা পতাকা উড়ানোর কারণে। কালেমা পতাকা উড়ানোটা কিন্তু কোনো দিক থেকে অপরাধ না। অপরাধ কি? বাংলাদেশের সংবিধানে কি এটা বলা আছে যে মুসলিম একজন মুসলিমের মুসলিম হওয়ার পূর্ব শর্ত যেটা কালিমা স্বীকার করা, কালেমার সাক্ষ্য দেওয়া, ওই কালেমার পতাকা উড়ালে যদি কাউকে অ্যারেস্ট করা হয়, এটা কি আসলে সংবিধানে বলা আছে যে কালেমার পতাকা উড়ালে অ্যারেস্ট করা হবে, করতে হবে, বা এটা একটা অপরাধ? এটা কিন্তু বলা নেই। তারপরেও তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তাদেরকে রিমান্ডে দিচ্ছে, তাদেরকে আম, আম, আপনার আহ, বিভিন্ন ধরনের আম, প্রশ্ন করছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে, চাপে ফেলছে। কিন্তু আসলে যেই জায়গায় প্রশাসনের ভূমিকা রাখা প্রয়োজন, যেই ইস্যুগুলো নিয়ে প্রশাসনের কাজ করা প্রয়োজন, সেই ইস্যুগুলোতে প্রশাসন কাজ করে না। সেইগুলোতে আমাদেরকে দিনের পর দিন হচ্ছে আম, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন চ্যালেঞ্জেস ফেস করতে হয়, কিন্তু প্রশাসন কাজ করে না। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হলো এই যে প্রশাসন, আম, একটা ইস্যু আসছে, ভিকটিমকে ফেস করতে হবে। ভিকটিমকে কেন সমাজের কাছে ছোট হতে হবে, কেন এই যে সমস্যাটা নিয়ে মামলা করলো ভিকটিম, যেই সে যে সমস্যায় পড়েছে সেটা নিয়ে মামলা করার পর ওটা তদন্ত করবে যে অপরাধী, সে আসলে অপরাধটা করেছে কিনা, তদন্ত করবে অপরাধীকে নিয়ে। ঠিক আছে, তদন্তটা হবে অপরাধী অপরাধী যে তাকে ঘিরে।
তাহলে সেখানে ভিকটিমের এলাকায় গিয়ে কেন মানুষকে জানাজানি করতে হবে? কেন মানুষ জানবে? ভিকটিমের এরিয়াতে কেন তো এমন ভাবে কাজ করতে হবে যেন 10 জন মানুষ জানে এবং মেয়েটা সামাজিকভাবে লাঞ্ছনার শিকার হয়, অপমানিত হয়। এভাবে কেন কাজ করবে তারা? এটা কি কোনো কাজের সিস্টেমের মতো? ভিকটিমকে অলওয়েজ আমাদেরকে শেল্টার দিতে হবে। তাদের সিকিউরিটির বিষয়টা, তাদের প্রাইভেসির বিষয়টা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তারা সামনে আনবে অপরাধীকে। এখন অপরাধী সামনে আসে না, ভিকটিম সমাজের সামনে চলে আসে, ভিকটিম লাঞ্ছিত হয়। এটা কেন হবে? তো এই জায়গাগুলোতে আমাদের আম অনেক বেশি সংস্কার প্রয়োজন। অনেক বেশি। তো এই সমস্যাগুলো খুব বেশি ফেস করছি। যেভাবে আমরা কোপারেশন আশা করি প্রশাসন থেকে, ওইভাবে আমরা পাচ্ছি না। প্রশাসন কোপারেট করে না আমাদের সাথে। তো এই জায়গাটাতে জি, গিয়ে ধন্যবাদ। আমাদের কাজটা বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে।